আসসালামু আলাইকুম। সাবদা পান্ডিতা রাতু এমন এক বিশেষ কালো জাদু যার মাধ্যমে যে কাউকে নিজের হাতের পুতুলে পরিণত করা সম্ভব। এডির উপর এই কালো জাদু করে এক নারী, যার ফলে এডি পুরোপুরি তার প্রেমে মগ্ন হয়ে যায়। এমনকি সে ওই নারীর স্থানে নিজের স্ত্রীকে দেখতে শুরু করে। আসলে স্ত্রী এবং সন্তানের কথা সে তো একদমই ভুলে যায়, যেন তারা কখনো তার জীবনে ছিলই না। তবে এতেই ওই নারী থেমে থাকে না, তার লোভ দিন দিন বাড়তে থাকে। সে জিনেদের রানী কানজিং রাতুর সাথে ডিল করে এডির পুরো পরিবারকে শেষ করে দেওয়ার জন্য। এখন তারা এই জঘন্য কাজে কি আদৌ সফল হবে? এছাড়া এই ভয়ানক কালো জাদুর পরিণামও বা কি হতে চলেছে জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো গল্পটি, যা একদমই বাস্তব ঘটনা থেকে নেওয়া হয়েছে। শেষে আমরা এই ব্যাপারে প্রমাণও পেতে চলেছি। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতেই আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা একটা উক্তি দেখতে পাই, যেখানে বলা হয়েছিল যে ব্যক্তি কারোর সংসার নষ্ট করে তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতি মনে করে না। এখন গল্পটি শুরু হয় 2001 সালের ডিসেম্বর মাসে। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার একটা হ্যাপি ফ্যামিলির দৃশ্য দেখতে পাই, যেখানে মিতা এবং দিউই ছিল দুই ভাই বোন। তারা একসাথে বসে টিভি দেখছিল। এমন সময় তাদের বাবা ডিউটি সেরে বাড়িতে ফিরে আসে। তাদের বাবার নাম ছিল এডি। এডিকে দেখে দুজনই ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে। তাদের বেশিরভাগ সময়ই কাটত তাদের বাবার সাথে, কেননা মা তো স্যালনের কাজে সবসময় ব্যস্ত থাকত। তাদের মায়ের নাম ছিল জুনি। জুনি এখানে কাস্টমার হ্যান্ডেল করছিল। এমন সময় আরেকজন নতুন কাস্টমার আসে। যদিও আগে থেকেই 3জন কাস্টমার অপেক্ষা করছিল, তাই জুনি আর কাস্টমার নিতে চাইছিল না। তবে তার রিকোয়েস্টে জুনি রাজি হয়ে যায়। আমরা বুঝতে পারি জুনির আজও কাজ থেকে ফিরতে দেরি হবে। এদিকে বাড়িতে পরিবারের জন্য খাবার বানাচ্ছিল এডি। মিতা তাকে সাহায্য করছিল। আমরা এখানে জানতে পারি এডির সবথেকে পছন্দের খাবার ছিল তেলাপিয়া মাছ, যেটা একসময় তার বাবা তার জন্য রান্না করত। এখন সে মিতাকে এই রান্না ভালো করে শিখে নিতে বলে, যাতে করে বড় হয়ে সে এডিকে এই রান্না করে খাওয়াতে পারে। মিতাও এখানে প্রমিস করে যে সে বড় হওয়ার পর এডিকে এইভাবেই তেলাপিয়া রান্না করে খাওয়াবে। এখন তারা রাতে খাবার রান্না বান্না শেষে অপেক্ষা করছিল জুনির জন্য। তবে মিতা চাইছিল না তার মায়ের জন্য এত অপেক্ষা করতে। এডি তাকে বোঝাতে থাকে, এরই মাঝে জুনি চলে আসে। জুনি এখানে তার ছেলে মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করে। তবে আমরা বুঝতে পারি মিতা এবং দিউই জুনির উপর ভীষণ রেগেছিল, কেননা সে এই স্যালন চালাতে গিয়ে নিজের ছেলে মেয়েদের একদমই সময় দিত না। যে ব্যাপারটা নিয়ে মিতা এবং দিউই তার উপর অভিমান করেছিল, যে জিনিসটা জুনিও অনুভব করতে পারে। ওই রাতে সে এরির সাথে এই ব্যাপারে কথা বলে। সেও আর 5টা মায়ের মতো বাড়িতে থেকে তার ছেলে মেয়ে এবং স্বামীর খেয়াল রাখতে চায়। তবে সংসার চালাতে গিয়ে সে এটা পারে না। তখন এডি তাকে বোঝায় সে মিতা এবং দিউয়ের সাথে কথা বলবে। তারাও নিশ্চয়ই একটা সময় বুঝতে পারবে যে জুনি এত কষ্ট করছে শুধুমাত্র তাদের জন্যই। আমরা এডির এই ব্যবহার থেকে বুঝতে পারি যে সে মন থেকে জুনিকে সাপোর্ট করত। এমনকি সে তাকে কোনো কিছু নিয়ে জোরই করত না, বরং সেই জুনির অনুপস্থিতিতে নিজেদের ছেলে মেয়েদের খেয়াল রাখত। এখন ওই দিন দিউইর ফুটবল ম্যাচ ছিল, যার সাথে যাওয়ার কথা ছিল এডির। তবে এডির কিছু কাজ বেঁধে যাওয়ায় সে মিতাকে বলে তাকে নিয়ে যেতে। যে ব্যাপারটা নিয়ে মিতা একদমই খুশি ছিল না। আজ ছুটির দিন, অথচ আজও স্যালনে যেতে হয়েছে তাদের মায়ের। বাড়ির খেয়াল রাখবে তাদের বাবা এবং তাকে ভাইকে নিয়ে যেতে হবে। এই ব্যাপারটা নিয়েই সে মূলত বিরক্ত ছিল। এখানে তার বাবা তাকে বুঝিয়ে শুনিয়ে রেডি করে দেয়। মিতা দিউইকে নিয়ে বেরিয়ে যায়। ওই সময় আমরা জুনিকে স্যালনে দেখতে পাই, যেখানে সকলে ভীষণভাবে প্রশংসা করছিল তার হাজবেন্ডের। তার হাজবেন্ড এডি তাকে কতটা সাপোর্ট করে। নিজের ছুটির দিনেও সে জুনিকে কাজে পাঠিয়েছে, যাতে করে সে নিজে বাড়ির খেয়াল রাখতে পারে, এদিকে জুনি বেশি সময় দিতে পারে তার স্যালনে। আমরা এখানে তাদের কথা থেকে জানতে পারি জুনির স্যালন এই শহরে বেশ পপুলার হয়ে উঠেছিল। প্রতিদিনই অনেক মেয়েরা সেখানে আসতো। ছুটির দিনেও তাদের ভীষণ ভিড় থাকতো, যে ব্যাপারটা নিয়ে জুনিও অনেক খুশি ছিল। এদিকে দিউই ফুটবল খেলছিল, যেখানে তার দিকে খেয়াল রাখতে গিয়ে মিতার ভীষণ শরীর খারাপ করতে শুরু করে। তাই সে দিউইকে বলে সে না আসা পর্যন্ত দিউই যেন এখান থেকে কোথাও না যায়। তার পেট ব্যথা করছে, সে বাড়ি থেকে খুব শীঘ্রই ঘুরে আসছে। একথা বলে মিতা বাড়িতে চলে যায়। তবে দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকতেই সে কিছু আওয়াজ শুনতে পায়, যেটা তার বাবা মায়ের বেডরুম থেকে আসছিল।
সে কৌতূহলবশত এগিয়ে যায় এবং দরজা খুলতেই হতবাক হয়ে যায়। তার বাবা এখানে অন্য একজন মহিলার সাথে ছিল, যা দেখে মিতা কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে যায়। তখনই এডি তাকে থামায়। সে তাকে বলতে থাকে এই ব্যাপারটা সে যেন তাদের মাকে কিছুতেই না বলে, এই ব্যাপারটা যেন সে নিজের মধ্যেই রাখে। এমনকি মিতা রাজি না হলে সে এখানে মিতাকে একটা থাপ্পড়ও মারে এবং ব্যাপারটা গোপন রাখতে বলে সেখান থেকে চলে যায়। বাবার এমন ব্যবহারে মিতা হতবাক হয়ে গিয়েছিল। এখন এই ঘটনার 3 মাস পরের দৃশ্য আমরা দেখতে পাই। তখন 2002 সালের ফেব্রুয়ারি মাস। কিছু কাজের জন্য এডিকে 2 সপ্তাহের জন্য অন্য শহরে যেতে হবে, তাই সে তার পরিবারের কাছ থেকে বিদায় নিচ্ছিল। পরিবার বলতে দিবি এবং জুনি, কেননা ওই ঘটনার পর থেকে মিতা এবং তার মধ্যে কোনো রকম কথা হতো না। এমনকি দূর থেকে সে এখানে মিতার দিকে বেশ আর চোখে তাকিয়ে যায়, যাতে করে মিতা তার মায়ের সাথে ওই ঘটনার ব্যাপারে কোনো কিছু শেয়ার না করে। এখন এডি যাওয়ার পর 1 সপ্তাহ কেটে যায়। একদিন মিতা দিবিকে নিয়ে তার ফুটবল ম্যাচে যাচ্ছিল। পথে তাদের কিছু প্রতিবেশীর সাথে দেখা হয়, যেখানে তারা জিজ্ঞাসা করে এডির ব্যাপারে। মিতা যখন বলে যে গত সপ্তাহে সে অন্য শহরে গিয়েছে, তখন ওই মহিলাগুলো একে অন্যের সাথে চোখাচোখি করতে থাকে। তারা যেন অদ্ভুত কিছু একটা লক্ষ্য করেছিল, যেটা এই মুহূর্তে তারা মিতাকে বলে না। এদিকে স্কুলে রেজাল্ট দেওয়ার দিন জুনি মিতার সাথে গিয়ে উপস্থিত হয়, যেখানে মিতার ভালো রেজাল্ট দেখে টিচার তার অনেক প্রশংসা করে, যে ব্যাপারটা নিয়ে জুনি অনেক খুশি হয়ে যায়। এর কয়েকদিনের মধ্যে সে তার 2 ছেলে মেয়েকে নিয়ে সমুদ্রের তীরে যায়, কেননা আজ দিবির জন্মদিন ছিল। তারা সকলে মিলে সমুদ্রের তীরে বসে কেক কাটে এবং একসাথে অনেক মজাও করে। জুনি এখানে দিবিকে গিফটও দেয়। সারাদিনের এনজয় শেষে তারা যখন বাড়িতে পৌঁছায়, তখন ভেতরে ঢোকার আগে 2জন প্রতিবেশী জুনিকে ডাক দেয় কথা বলার জন্য। বুরহান নামের এই লোকটি জুনিকে জিজ্ঞাসা করে এডিকে সে বহুদিন ধরে দেখছে না, সে কোথায় আছে। জুনি বলে সে অন্য শহরে গিয়েছে আর 1 সপ্তাহ পর ফিরে আসবে, যা শুনে লোকটি আবার উল্লেখ করে বলে যে তাদের অনেক দিন দেখা হয় না। যা শুনে জুনি বলে যে সে 2 সপ্তাহের জন্য গিয়েছিল আর সে ফেরা মাত্রই সে তাকে বুরহানের সাথে দেখা করতে বলবে। কথা বলে সে ভেতরে চলে যায়। আমরা বুঝতে পারি কিছু একটা তো সমস্যা ছিল। এখন পরদিন মিতা দিবিকে নিয়ে স্যালনে যায়, মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে বাইরে খাওয়ার জন্য। তখনই স্যালন থেকে বেরিয়ে আসে ওই মহিলা, যার সাথে সে তার বাবাকে দেখেছিল। এই মহিলার নাম ছিল রিনি। রিনিকে দেখা মাত্রই মিতা তাকে চিনে ফেলে। সে জানতো তার বেচারি মা এই ব্যাপারে কিছুই জানে না, আর এই ব্যাপারটা নিয়ে সে সারা রাত ধরে ভাবতে থাকে। মাঝরাতের দিকে হঠাৎ করে সে বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পায়, যা চেক করার জন্য সে রুম থেকে বের হয়। সে মায়ের রুম থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল। দরজা খুলতেই সে দেখতে পায় সেখানে তো কেউই নেই, এমনকি জুনিও বিছানায় ছিল না, যে কারণে সে পুরো বাড়ি জুড়ে তার মাকে খুঁজতে আরম্ভ করে। ওই সময় তার পেছনে দেওয়াল বেয়ে কোনো এক শক্তিকে যেতে দেখা যায়, তবে মিতা সেদিকে তাকাতেই সে গায়েব হয়ে যায়। সে যখন ভেতরে জুনিকে খুঁজছিল, তখন সে বাইরে কাউকে একটা যেতে দেখতে পায়। তার মনে হয় তার মা হয়তো বা বাইরে, তাই সে বাইরে চলে আসে জুনিকে খোঁজার জন্য। হঠাৎ করেই সে দেখতে পায় গাছের উপর পা ঝুলিয়ে বসে আছে জুনি, যে কিনা মিতার কাছে ক্ষমা চায় এবং গলায় ফাঁস লাগিয়ে তখনই তার সামনে ঝুলে পড়ে, যা দেখে মিতা কান্নায় ভেঙে পড়ে। সে তখনই দেখতে পায় দরজার কাছে এসে দাঁড়িয়েছে তার বাবা, তবে তার বাবা তাকে সাহায্য করার জন্য একটু এগোচ্ছিল না। তখনই তার বাবার সাথে এসে দাঁড়ায় রিনি, অর্থাৎ ওই মহিলা। সাথে সাথে ঘুম ভেঙে যায় মিতার। এই পুরোটা সে স্বপ্নে দেখছিল। এখন পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই বুরহানের মেয়ের এঙ্গেজমেন্ট হচ্ছে, যেখানে মিতা এবং জুনি যায় এবং তাদেরকে দুঃখ প্রকাশ করে যে এডি এই বিয়েটা অ্যাটেন্ড করতে পারল না। যা শুনে বোরহান জিজ্ঞাসা করে যে এডি কি এখনো ফেরেনি। প্রতি উত্তরে জুনি বলে যে না। এই কথা নিয়ে আশেপাশের সকলের মধ্যে কানাঘুষি শুরু হয়ে যায়, যে ব্যাপারটা দেখে অবাক হয় জুনি। তাই এই ব্যাপারটা নিয়ে প্রোগ্রাম শেষে বুরহান এবং বুরহানের স্ত্রী তার সাথে কথা বলে, যেখানে তারা জানায় যে প্রথম দিকে তারা এই ব্যাপারে কথা বলতে চাইছিল না, কেননা তারা মনে করেছিল জুনি এবং এডির মধ্যে হয়তোবা কোনো ঝামেলা হয়েছে। তারা হয়তোবা এই ব্যাপারটা প্রতিবেশীদের সাথে শেয়ার করতে চাইছে না। তবে এখন তাদের কাছে বেশ অদ্ভুত লাগছে, আর এই কারণেই সে জুনির সাথে এই ব্যাপারে কথা বলছে। এখানে জুনি এবং মিতা হতবাক হয়ে যায় এটা জানার পর যে তাদের বাবা তাদের বাড়ি থেকে গিয়েছে 1.5 বছরের মতো হয়ে যাচ্ছে, 1 সপ্তাহ নয়। অর্থাৎ তাদের কাছে মনে হচ্ছিল যে এখনো হয়তোবা ফেব্রুয়ারি মাস 2002 চলছে, কিন্তু এখন তো 2003 সালের আগস্ট মাস।
আর এত লম্বা সময় তারা যে এডিকে ছাড়া কাটিয়ে দিয়েছে এই ব্যাপারটা তাদের যেন অনুভবই হয়নি। তাদের তো এখনো মনে হচ্ছিল এডি গত সপ্তাহেই শহরে গিয়েছে। রাতের বেলাও মা মেয়ে এইসব নিয়েই ভাবতে থাকে। পরদিন সকালে তারা ঠিক করে যে তারা এডির অফিসে যাবে। তাই জুনি দিউইকে বলে বোরহানের বাড়িতে কিছু সময় গিয়ে খেলার জন্য। একথা বলে সে যখন মিতাকে নিয়ে বের হতে যাবে তখনই এডি ফিরে আসে, যা দেখে জুনি এবং মিতা অবাক হয়ে যায়। অনেক দিন পর তারা চারজন আবারও একসাথে খাবার খেতে বসে, যেখানে দিউইর সাথে এডির ব্যবহার একদমই স্বাভাবিক ছিল। মিতা এখানে স্বেচ্ছায় এডির সাথে কথা বলতে চায়, তবে এডি তার কথায় কোনো রেসপন্সই করে না, যে ব্যাপারটা লক্ষ্য করে জুনিও। এখন খাওয়া দাওয়া শেষ করেই এডি ঘরে চলে যায়, যেখানে সে হন্যে হয়ে কিছু একটা খুঁজছিল। জুনি সেখানে যায় এবং তাকে জিজ্ঞাসা করে এই 1.5 বছর সে কোথায় ছিল। তবে এডি তো তার কথায় কোনো গুরুত্বই দিচ্ছিল না। সে বলে যে শুধু শুধু সে কথা কেন বাড়াচ্ছে, সে তো কিছুদিন হয়েছে এখান থেকে গিয়েছে। অর্থাৎ এডির কাছে এখনো সবকিছু স্বাভাবিকই লাগছিল। এখানে জুনি এডিকে জিজ্ঞাসা করে যে সে হন্যে হয়ে কি খুঁজছে। উত্তরে এডি বলে যে সেই জমি এবং বাড়ির কাগজপত্র খুঁজছে, তার নাকি বিজনেসের জন্য এগুলো প্রয়োজন। যা শুনে অবাক হয়ে যায় জুনি। সে বলে এডির আবার কিসের বিজনেস, সে তো সরকারি কর্মকর্তা। সেই সাথে এই জমি এই বাড়ি পুরোটাই জুনির নামে, তার বাবা মা তার জন্য রেখে গিয়েছে। সে এডিকে এগুলো কিছুতেই দিবে না। যা শুনে এডি এখানে তার উপর রেগে যায় এবং তাকে জোর করতে থাকে জমির দলিলপত্র দেওয়ার জন্য। তবে জুনি সেটা কিছুতেই দেয় না, যার ফলে এডি রেগে যায় এবং রাগের মাথায় সেখান থেকে বেরিয়ে যায়। তাকে এইভাবে বেরিয়ে যেতে দেখে মিতা অবাক হয়। সে জুনিকে জিজ্ঞাসা করে যে বাবা আবারও কোথায় যাচ্ছে। এর উত্তর জুনির কাছে ছিল না। তখন মিতা এখনকার তাদের সকল পরিস্থিতির জন্য জুনিকেই দায়ী করতে থাকে। তার মতে জুনি যদি স্যালনের প্রতি এত বেশি গুরুত্ব না দিয়ে তার পরিবারের প্রতি দিত, তাহলে হয়তোবা আজ তাদের বাবা তাদের থেকে দূরে যেত না। যা শুনে জুনি অবাক হয়ে যায়। এখন পরদিন আমরা মিতাকে দেখতে পাই যে কিনা তার বাবার জন্য ওই তেলাপিয়া মাছ রান্না করেছিল এবং সেটা নিয়ে পৌঁছে গিয়েছিল তার বাবার অফিসে। তার বাবা তো এখানে তার সাথে ভালো মুখে কথা পর্যন্ত বলতে চায় না। মিতা বলে সে তার জন্য তার পছন্দের খাবার রান্না করে নিয়ে এসেছে। সে তাকে জোর করে তার হাতে ধরিয়ে দেয়। তবে এডি এখানে তার সাথে বিন্দুমাত্র কথা পর্যন্ত বলে না। সে সেখান থেকে সরাসরি চলে যায় ডাস্টবিনের কাছে এবং সেখানে খাবারটা ফেলে দিয়ে ভেতরে চলে যায়, যা দেখে মিতা অনেক বেশি কষ্ট পায়। এখন ওই দিন জুনির সাথে কথা বলতে আসে বোরহান। সে বলে ব্যাপারটা তার কাছে একদমই স্বাভাবিক লাগছে না। একে তো এডি তাদেরকে এত ভালোবাসত, এর উপর আবার এত লম্বা সময়কে জুনিদের একদমই অল্প মনে হওয়া। তার মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই আধ্যাত্মিক কোনো ব্যাপার আছে। তাই সে একজন ওস্তাদের কথা বলে, যার নাম ছিল রেহমাত। ওই সময় মিতা এবং দিউও স্কুল থেকে ফিরে আসে। জুনি তখন মিতাকে রেডি হয়ে নিতে বলে তার সাথে রেহমাতের বাড়িতে যাওয়ার জন্য। রাতের বেলা তারা সেখানে গিয়ে পৌঁছায়, যেখানে রেহমাত তাদের সকল কথা শুনে তাদেরকে বলে যে জুনির হাজবেন্ড অর্থাৎ এডি তাদেরকে ছেড়ে হারিয়ে যায়নি, বরং সে অন্য একজন মহিলার সাথে চলে গিয়েছে, যে কিনা হুবহু জুনির মতো দেখতে। যা শুনে জুনি অবাক হয়ে যায়। তখন রেহমাত একটা বই বের করে, যেখানে একটা বিশেষ কালো জাদুর ব্যাপারে লেখা ছিল, সাবদা পান্ডিতা রাতু। এডির উপর ওই মহিলা এই কালো জাদু করেছে। এরা খুবই শক্তিশালী একটা কালো জাদু। পুরোনো দিনে রাজারা এই কালো জাদু ব্যবহার করত কোনো রাজ্য দখলের জন্য। বর্তমানে ওই মহিলা এই কালো জাদু ব্যবহার করেছে এডির উপর নিজের পুরোপুরি আধিপত্য বিস্তারের জন্য। সে এর জন্য 3 দিন যাবৎ না খেয়ে না ঘুমিয়ে শুধুমাত্র এক স্থানে বসে রিচুয়াল করেছে। আমরা দেখতে পাই রিনি যখন এই কালো জাদু করছিল তখন সেখানে বিশাল আকৃতির একটা সাপ এসেছিল, যেটা তাকে একদমই ঘিরে ধরে। পেঁচিয়ে ধরে সে তার একদমই সামনে চলে আসে। তবুও রিনি চোখ খোলে না। একটুও না ভয় পেয়ে সেই রিচুয়াল চালিয়ে যায়। দেখতে দেখতে সেখানে অসংখ্য সাপ এসে ভরে যায়। এভাবেই সেই রিচুয়াল কমপ্লিট করে এবং এডিকে পুরোপুরিভাবে নিজের করে নেয়। রেহমাত জানায় সে আরও একটা রিচুয়াল করেছে, যার মাধ্যমে সে এডির চোখ অন্ধ করে দিয়েছে এবং সেই সাথে তার হৃদয় সিল করে দিয়েছে, যার ফলে এডির নিজের পরিবারই এখন তার কাছে অপরিচিত। শুধুমাত্র তাই নয়, সেই রিচুয়ালের মাধ্যমে নিজের রূপ পরিবর্তন করে ফেলেছে এডির সামনে। এডি সব সময় তার চেহারার স্থানে জুনির চেহারা দেখতে পায়। এ কারণে তার কাছে অস্বাভাবিক লাগেই না। তার মনে হয় সে তার স্ত্রীর সাথেই আছে।
জুনি এখানে রেহমাতের কাছে জানতে চায় এই রিচুয়াল ভাঙার কোনো পদ্ধতি আছে কিনা, তারা কি উপায়ে এই কালো জাদু থেকে বেরিয়ে আনতে পারে এডিকে। প্রতি উত্তরে রেহমাত বলে যে একমাত্র নামাজ এবং আল্লাহর কালামের মাধ্যমে। তারা যেন তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করে, সেই সাথে আল্লাহর জিকির করে। একমাত্র আল্লাহর সাহায্যেই তারা এই কালো জাদু থেকে বাঁচতে পারবে। আমরা দেখতে পাই মা মেয়ে দুজনই তাহাজ্জুদের নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়। ঠিক তখনই তাদের সামনেই জুনি এবং এডির বিবাহের ছবিটি ভেঙে যায়, যা দেখে তারা অবাক হয়। পরদিন স্যালনে যাওয়ার পর জুনির শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তার ভীষণ গরম লাগছিল, অথচ সেখানে যথেষ্ট ঠান্ডা ছিল। সে বুঝতে পারছিল না যে তার কি হচ্ছে। তখন একজন কাস্টমার জিজ্ঞাসা করে লাস্ট কয়েকদিন ধরে তাদের এই স্যালনে বেশি একটা লোক আসে না। জুনিও এই ব্যাপারটা লক্ষ্য করেছে। এমন সময় কাস্টমার লক্ষ্য করে জুনির নাক থেকে রক্ত পড়ছে। সে এইসবের কারণ বুঝতে পারছিল না। এদিকে ওই দিন আর কোনো কাস্টমারও আসে না। তারা সকলে বসেছিল এবং জুনি পানি খাচ্ছিল। পানির মধ্যে হঠাৎ করে সে একটা বড় পোকা দেখতে পায় এবং গ্লাসটি তার হাত থেকে পড়ে ভেঙে যায়। তবে সেখানে তো কোনো পোকাই ছিল না। তার মধ্যকার এই সকল পরিবর্তন দেখে তার কর্মচারী এখানে তার সাথে কথা বলে। যা কিছু কয়েকদিন ধরে ঘটছে তা দেখে তাদের মনে হচ্ছিল যে তাদের স্যালনের উপর কেউ কালো জাদু করছে। তারা এখানে দোকানের বাইরে রাখা লাল মাটি দেখায়, যেটা প্রতিদিন সকালে তারা স্যালনের সামনে দেখতে পায়। তারা এখানে একটা কালো জাদুর কথা বলে, যেটা কারোর বিজনেস নষ্ট করার জন্য করা হয়। তাদের মনে হচ্ছিল কেউ হয়তোবা তাদের ব্যবসা নিয়ে হিংসা করে এবং তার করা কালো জাদুর ফলেই আজ তাদের বিজনেসের এই অবস্থা। জুনি এই মাটিগুলো নিয়ে সরাসরি চলে যায় রেহমাতের কাছে। সেই মাটি শোখা মাত্রই বুঝতে পারে যে এটা তার বিজনেস নষ্ট করার জন্য কেউ একজন রিচুয়াল করছে। ওই রাতে বেশ দেরি হয়ে যাওয়ার পরও জুনি বাড়িতে ফেরে না, যা দেখে দিবি অনেকটা চিন্তিত হয়ে পড়ে। এদিকে মিতা তো তখনও পর্যন্ত রিনির কথাই ভাবছিল। অন্যদিকে আমরা জুনিকে দেখতে পাই, যে কিনা স্যালনে থেকে অপেক্ষা করছিল এটা দেখার জন্য যে কে ওই মাটি তার স্যালনের বাইরে ফেলে রেখে যায়। কেননা ওস্তাদ রেহমাত তাকে বলেছিল যে তার মনে হচ্ছে না এই মাটি কোনো প্রতিযোগী তার দোকানের সামনে ফেলে রেখে যায়। তার মনে হচ্ছে তার হাজবেন্ডই এই কাজ করে, আর এমনটিই হয়। যা দেখে জুনি তখনই এডির পিছু করতে থাকে। এডি তার কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিছু দূর যেতেই দেখা যায় সেখানে রিনি আগে থেকে এডির জন্য অপেক্ষা করছিল। তারা দুজনে এখানে একসাথে সেখান থেকে চলে যায়। হতবাক হয়ে দাঁড়িয়ে দেখতে থাকে জুনি। পরদিনই সে এত বেশি রেগে গিয়েছিল যে সে মিতা এবং দেউইকে নিয়ে গিয়ে পৌঁছায় এডির অফিসে। সেখানে এডি মিটিংয়ে ব্যস্ত ছিল। তবে জুনি তো গিয়েছিল এডির অফিসারের সাথে কথা বলতে। সে তাকে গিয়ে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এডি তার স্ত্রীকে ধোঁকা দিচ্ছে। সে অন্য কারোর সাথে রয়েছে এবং তার পরিবারের কোনো রকম ভরণ পোষণ সে টানে না। সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ যদি তাদের স্ত্রী আনে তাহলে কঠিন শাস্তির ব্যবস্থা থাকে। এই আশাতেই জুনি এখানে এসেছিল। তবে সে এখানে জানতে পারে যে এডি তো অনেক আগেই তার মৃত্যুর ব্যাপারে এখানে জানিয়ে রেখেছে। অর্থাৎ তার প্রথম স্ত্রী 2 বছর আগেই নাকি মারা গিয়েছে। সে এখন তার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ রিনির সাথে থাকে। যা দেখে জুনি আরও বেশি রেগে যায়। সে তখনই এডিকে দেখতে পায় এবং তার সাথে কথা বলার জন্য তার কাছে চলে যায়। এখানে মিতা এবং দিউইর সামনেও চলে আসে যে জুনি কেন এতদিন যাবৎ তাদের দিকে খেয়াল না রেখে বরং স্যালনে সময় দিত। সে এখানে বলে এডির কথাতেই সে এমনটি করেছিল, কেননা এডি টাকা জমাতে চেয়েছিল। তবে এখন তো সে দেখছে এডি এই টাকা রিনির পেছনে খরচ করেছে। তবে জুনি বুঝতে পারছিল না যে এডি নিজে তো চলে গিয়েছে, এখন কেন তার ব্যবসাটাও তার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। এই ইনকাম দিয়েই তো তার ছেলে মেয়ের খরচ চলছে। এডি এখানে তার কোনো কথারই উত্তর দিতে চায় না, বরং তাদেরকে তার থেকে দূরে থাকতে বলে সেখান থেকে চলে যায়। তার এমন অদ্ভুত ব্যবহারে তারা সকলে ভীষণ কষ্ট পায়। এরপর আমরা একটা ভরপুর স্যালনের দৃশ্য দেখতে পাই, যেটি আর কারণ নয় বরং রিনির ছিল। আর এই স্যালনকে চালানোর জন্যই মূলত এডি এবং রিনি মিলে জুনির বিরুদ্ধে এই কালো জাদু করছিল। ওই রাতে আমরা তাদেরকে একটা বিশেষ স্থানে দেখতে পাই। তারা এখন আরো ভয়ঙ্কর কোনো কালো জাদু করতে চাইছিল, জিনের রানী কানজিং রাতুর সাহায্যে। এডি বলে যে সে তার স্ত্রী জুনির সম্পদ এবং বাড়ি সব নিজের করে নিতে চায়, সেই সাথে তার কাজের জায়গাতেও অনেক বড় প্রমোশন চায়। জিনের রানী তাকে বলে যে সে তাকে সব দিবে, তবে এর বদলে এডিকে তার একজন ভালোবাসার মানুষকে বলি দিতে হবে। এডি এই কথায় হ্যাঁ বলবে কিনা তা বুঝে উঠতে পারছিল না।
তবে রিনির ইশারায় সে হ্যাঁ বলে দেয়। আমরা বুঝতে পারি এডি রিনির কাছে একটা কাঠপুতুলের মতো হয়ে গিয়েছিল, যাকে দিয়ে এখন সে জুনির সকল সম্পদ নিয়ে তাদেরকে পুরোপুরিভাবে শেষ করে দিতে চাইছিল। যে উদ্দেশ্যে এডি এবার বাড়িতে কেউ না থাকাকালীন বাড়িতে যায় এবং সেখান থেকে জুনির চুল, মিতার ক্লিপ এবং দিবির জার্সি নিয়ে নেয়। এগুলো দিয়েই তারা কালো জাদু করতে চলেছিল, যেটা নিয়ে অনেকটা চিন্তিত ছিল এডি। তবে রিনি এখানে তাকে বোঝাতে থাকে যে তারা শুধুমাত্র তার জীবনে পরজীবী বাদে আর কিছুই না, তাই সে যেন তাদের কথা বেশি একটা না ভাবে। এখন রিনি তার সব, তারা দুজন একসাথে অনেক সুখে থাকবে। সে প্রমোশন পাবে, সেই সাথে সকল সম্পদ তাদের হয়ে যাবে। আমরা বুঝতে পারছিলাম যে কালো জাদু কাজ করার ফলে রিনির লোভ দিন দিন আরো বেশি বেড়ে চলেছিল। এদিকে বাড়ির দৃশ্য দেখা যায় যেখানে দেবী কিছুতেই তার জার্সি খুঁজে পাচ্ছিল না। এই ব্যাপারে সে মিতাকে বললে মিতা লক্ষ্য করে তার ক্লিপটাও গায়েব, যে ক্লিপ সবসময় তার বাবা তাকে পরিয়ে দিত। ওই রাতে জুনি এডির সকল কাপড় চোপড় গুছিয়ে ফেলছিল। এরই মাঝে সে অদ্ভুত কিছু একটা গন্ধ পায়, যেন কিছু একটা পচে গিয়েছে। এই ব্যাপারটা সে মিতাকে জিজ্ঞাসা করে, তবে মিতা এমন কোনো গন্ধ পাচ্ছিল না। জুনি এই ব্যাপারে চেক করছিল, এমন সময় আচমকা সে দেওয়ালে ঝুলতে থাকা এক ভয়ানক শক্তিকে দেখতে পায়, যার ভয়ানক রূপ দেখে জুনি চিৎকার করে ওঠে। তার কাছে মিতা ছুটে আসে, তবে সে সেখানে কিছুই দেখতে পাচ্ছিল না। জুনি এখানে আঙুলের ইশারা করতে করতে তার নাক থেকে রক্ত বেরিয়ে আসে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরদিনই আর দেরি না করে জুনি এবং মিতা গিয়ে দেখা করে রেহমাতের সাথে। জুনি এটা বুঝতে পারছিল না যে তার পরিবারের সাথে এমনটি কেন হচ্ছে, তাই রেহমাত এখানে তাকে একটা বিশেষ দোয়ার কাগজ দেয় এবং বলে প্রথম দিন সন্ধ্যার সময় মাগরিবের আজানের পর লবণ পানি এবং চাল দিয়ে তারা যেন পুরো বাড়িটি ঘেরাও দেয় এই দোয়া পড়তে পড়তে, এবং আজ থেকে প্রতি রাতে তারা যেন তাহাজ্জুদের নামাজ আদায় করে আগামী 40 দিন পর্যন্ত। দ্বিতীয় রাতে যখন তারা মা মেয়ে মিলে তাহাজ্জুদের নামাজ আদায় করছিল, তখনই আচমকা ছাদে আওয়াজ হয়ে ওঠে। দেখা যায় কোথাও একটা থেকে আগুনের গোলা এসে পড়ছে তাদের বাড়ির ছাদে। বেচারা দিউই অনেক বেশি ভয় পাচ্ছিল, তাই জুনি এবং মিতা দিউইকে নিয়ে বসে দোয়া পড়তে থাকে। তারা কিছুতেই দোয়া পড়া বন্ধ করে না। এভাবেই ওই রাতটা কেটে যায়। আমরা সপ্তম দিনের রাতের দৃশ্য দেখতে পাই। তাদের তিনজনেরই প্রচণ্ড গরম লাগছিল, এত বেশি গরম তারা যেন সহ্যই করতে পারছিল না। জুনি তখন বাড়ির সামনে দরজা খুলে দেখতে পায় বাইরে অনেক পোকা হাঁটাহাঁটি করছে। তার মনে পড়ে যায় রেহমাতের কথা। রেহমাত বলেছিল কোনো পোকামাকড় অথবা জীবজন্তু যদি সে বাড়ির সামনে দেখে তাহলে যেন সাথে সাথে লবণ ছিটিয়ে দেয়। সে দ্রুত মিতাকে বলে লবণ নিয়ে আসতে, যেটা আনা মাত্রই সে ওই পোকাদের উপর ছিটিয়ে দেয়। সাথে সাথে সব পোকা গায়েব হয়ে যায়। এরপর আমরা 13তম দিনের রাতের দৃশ্য দেখতে পাই। বাথরুমে হাত মুখ ধোয়ার সময় হঠাৎই জুনির কাশি শুরু হয়ে যায়। তার গলায় যেন কিছু একটা আটকে গিয়েছিল। সে নিজের গলা থেকে টেনে একগুচ্ছ চুল বের করে নিয়ে আসে, যেটার জন্য তার ভীষণ কষ্ট হচ্ছিল। এভাবেই কেটে যায় 13তম দিনও। 30তম দিনের রাতের দৃশ্য দেখা যায়। ওই রাতে একাই তাহাজ্জুদের নামাজ আদায় করছিল মিতা, কেননা জুনি অসুস্থ ছিল। তার চোখ মুখ একদমই ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এমন সময় আচমকা তাদের ঘরের চালে আবারও শব্দ হয়ে ওঠে। আস্তে আস্তে করে জুনির পেট ফুলতে আরম্ভ করে। সে মিতাকে ডাক দিলে মিতা দৌড়ে সেখানে চলে আসে। দেখা যায় জুনির পেটের ভেতর দিয়ে যেন পোকা দৌড়াচ্ছে, যেন সেগুলো তাকে ভেতর থেকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। মিতা এখানে জুনির কথা মতো ওই দোয়া পড়তে আরম্ভ করে। এরই মাঝে দিবি সেখানে চলে আসলে মিতা তাকে ঘরে যেতে বলে। এবার তাদের মা জুনি দৌড়ে চলে যায় ওয়াশরুমে। বাইরে দাঁড়িয়ে ছিল মিতা। সে মিতাকে বলে ওই দোয়া পড়া চালিয়ে যেতে। মিতা এমনটিই করে, যার ফলে জুনির পেট থেকে বেরিয়ে আসে কেঁচো এবং কবরের মাটি। জুনি এতে করে ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছিল, এমনকি সে এখন বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছিল না, যে কারণে 40তম রাতের দিন রেহমাত নিজে আসে তাদের বাড়িতে। জুনি এখন না তো বিছানা থেকে উঠতে পারছিল না কথা বলতে পারছিল। তার এই অবস্থা দেখে রেহমাতের সন্দেহ হয়। সে মিতাকে বলে জুনিকে তার ঘরে নিয়ে যেতে। সে এই ঘরটা ভালোভাবে পবিত্র করতে চায়। জুনিকে তাদের ঘরে দিবির কাছে রেখে মিতা চলে যায় ওস্তাদের কাছে। ওস্তাদ রেহমাত তখন দোয়া পড়তে পড়তে তাদের বিছানার একটা স্থানে হাত দেয় এবং সেখান থেকে কেটে সে একটা পুটলি বের করে নিয়ে আসে, যার ভেতরে ছিল অনেকগুলো পেরেক। সে দোয়া চালিয়ে যায় এবং তার ভেতর থেকে পুতুলের আকৃতির কিছু একটা সে বের করে নিয়ে আসে।
যার উপরে ছিল জুনির ছবি। এটা খোলা মাত্রই ওস্তাদের বুঝতে আর বাকি থাকে না যে জুনিকে একেবারে শেষ করে দেওয়ার জন্যই এই কালো জাদু করা হয়েছে। সে দ্রুত এগুলো নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়, আর এরপর সে যায় জুনির কাছে। তাকে বলে সে যেন মন থেকে এডিকে ক্ষমা করে দেয় এবং জীবন নতুন করে শুরু করে। তা না হলে তার মন পরিষ্কার হবে না এবং এই কালো জাদুর প্রভাব তার উপর পড়তে থাকবে। জুনিও এখানে ওস্তাদ রেহমাতের কথা মেনে নেয়। তবে ততদিনে তাদের আর্থিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। এমনকি মিতার স্কুলের ফি না দিতে পারার কারণে তাকে পরীক্ষায় পর্যন্ত বসতে দেওয়া হয় না। যে ব্যাপারটা নিয়ে মিতা অনেক কষ্ট তো পায়, তবে সে তার মাকে কিছুই বলে না। সে চলে আসে জুনির কাছে। ওই সময় জুনি স্যালনে ছিল এবং তার কর্মচারীদেরকে বলছিল যে সে আর তাদের বেতন দেওয়ার মতো পজিশনে নেই। সে আর এই স্যালন চালাতে পারবে না, তাই তারা যেন আর কাজে না আসে। তখন তাদের মধ্য থেকে একজন বলে যে জুনির সাথে এমনটি করতে পারে সে আসলেই অনেক খারাপ, তাকে কখনোই মাফ করা উচিত না। এ কথা শুনে মিতা তখনই সেখান থেকে বেরিয়ে যায়। তার প্রচণ্ড রাগ হচ্ছিল তার বাবার উপর। বাবার অফিসের বাইরে থেকে সে জানতে পারে তার বাবার প্রমোশন হয়েছে। সে তার বাবাকে ফলো করতে আরম্ভ করে। সে তার বাবার পিছু পিছু চলে যায় তার বাবার বাড়ির সামনে, যেখানে এডি তাকে লক্ষ্য করে এবং জিজ্ঞাসা করে যে কেন সে তার পিছু করছে। তখন মিতা বলে যে তার টাকা প্রয়োজন তার স্কুলের ফি দেওয়ার জন্য। প্রত্যেক বাবারই দায়িত্ব তার ছেলেমেয়ের খরচ চালানো। জুনি এটা করছিল, তবে এখন আর সে করতে পারছে না শুধুমাত্র এডির করা কালো জাদুর কারণে। যা শুনে এডি বলে যে সে মিতাকে নিজের মেয়েই মনে করে না। এই কথা বলে সে মিতাকে গালি দিয়ে সেখান থেকে চলে যায়। মিতা হতবাক হয়ে দাঁড়িয়েছিল। এমন সময় সে দেখতে পায় রিনিকে, যে কিনা নিজের স্যালন থেকে বেরিয়ে মিতাকে দেখে ভেতরে চলে যায়। মিতা পিছু পিছু তার স্যালনে যায়। রিনি হয়তোবা এটাই চাইছিল। সে এখানে মিতার সাথে খুব ভালো ব্যবহার করার অভিনয় করে, যা দেখে মিতার আরও বেশি রাগ হতে থাকে। সে এখানে তার মায়ের ব্যাপারেও জিজ্ঞাসা করে যে সে কি এখনো বেঁচে আছে। যা শোনা মাত্রই মিতা আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। সে আঘাত করে বসে রিনিকে, আর এরপর সেখানে থাকা সবকিছু ফেলে ভাঙতে শুরু করে। রিনি এখানে আরেকটু অভিনয় করে তখনই দৌড়ে চলে যায় রাস্তায় এবং ইচ্ছাকৃতভাবে একটা বাইকের সামনে চলে আসে, যার ফলে তার ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়। এডি তার কাছে ছুটে আসলে সে বলতে থাকে তার মেয়ে তাদেরকে সুখে থাকতে দিবে না। যা শুনে এবার এডি ভীষণভাবে রেগে যায় মিতার উপর এবং তাকে গালাগাল করতে থাকে এবং সেখান থেকে চলে যেতে বলে। যা শুনে মিতা কষ্ট পেয়ে বলে যে তার বাবা যদি তার থেকে দূরে থাকতে চায় তাহলে সে থাকতে পারে, তবে তার জানা উচিত যে এডি শান্তিমতো বাঁচতেই পারবে না যদি মিতা তাকে ক্ষমা না করে। এ কথা বলে সে চলে যায়। রাতে দেরি করে বাড়িতে ফেরায় জুনি তাকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল। মিতা আসা মাত্রই সে তার মাকে দেখে কাঁদতে আরম্ভ করে। জুনিও তার হাতের আঘাত দেখে সবটা বুঝতে পারে এবং তাকে বুকে টেনে নেয়। সে তাকে বোঝাতে থাকে যে তার বাবার পিছু করার আর দরকার নেই, তারা নতুন করে জীবন শুরু করবে, এডিকে ছাড়াই। পরদিন কিছু টাকার জন্য জুনি নিজের সোনার চেনটা বিক্রি করতে যায়। সে যখন দোকানে দাঁড়িয়েছিল তখন হঠাৎ করে সেখানে রিনিকে দেখতে পায় এবং তার পিছু করতে আরম্ভ করে, কেননা সে রিনির সাথে আলাদাভাবে কথা বলতে চাইছিল। রিনির পিছু করতে করতে সে একটা ছাগলওয়ালার কাছে চলে আসে, যেখানে রিনি ওই লোকটিকে বলছিল তার জন্য কুচকুচে কালো কালারের একটা ছাগল নিয়ে আসতে। লোকটি সেটা আনতে গেলে জুনি রিনির সামনে আসে এবং তাকে বলে যে সে এডিকে নিয়ে নিয়েছে, ঠিক আছে, সে এডির সাথে শান্তিমতো সংসার করতে পারে। সে যেন শুধুমাত্র এডিকে বলে দেয় তাকে ডিভোর্স দিয়ে দিতে এবং তার ছেলে মেয়ে থেকে দূরে থাকতে। রিনি তখন বলে এই কাজের জন্য অনেক দেরি হয়ে গিয়েছে। কথা বলে সে ওই কালো ছাগল নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তাকে এইভাবে কালো ছাগল নিয়ে যেতে দেখে জুনির মনে একটু সন্দেহ হয়। আমরা বুঝতে পারি সে হয়তো বা আরো ভয়ানক কোনো কালো জাদু করতে চলেছিল, যার প্রভাব অলরেডি মিতার উপর পড়তে আরম্ভ করেছিল। আমরা এক রাতে মিতাকে দেখতে পাই বাড়িতে ফিরছিল। হঠাৎ করেই কোনো এক ভয়ানক কণ্ঠ সে শুনতে পায়, যে কিনা ফিসফিসিয়ে তার নাম ধরে ডাকছিল। সামনে থাকা কাচের রিফ্লেকশনে সে এক ভয়ানক শক্তিকে নিজের পিছে দেখতে পায়, যাকে খালি চোখে দেখা যাচ্ছিল না। হঠাৎই স্ট্রিট লাইটগুলো নিভতে শুরু করে। মিতা দ্রুত সেখান থেকে চলে যেতে চাইছিল। আচমকা সে লক্ষ্য করে সামনের লাইটগুলো একে একে নিভে যাচ্ছে, যার ফলে এবার চারিদিক অন্ধকার হয়ে পড়ে। ওই শক্তিকে দেখা যায় যে কিনা একদমই মিতার কাছে চলে এসেছিল, তবে মিতা পিছে কাউকে দেখতে পায় না। তখনই আচমকা ওই শক্তি তার উপর হামলা করে। পরদিন স্কুলের দৃশ্য দেখা যায়।
যেখানে পিটি ক্লাস চলাকালীন মিতা চুপচাপ দাঁড়িয়েছিল। তাই টিচার গিয়ে তার কাঁধে হাত রাখে। তখনই ভয়ানক এক সাদা চোখ নিয়ে তাকায় মিতা। পরক্ষণেই তার চোখ স্বাভাবিক হয়ে যায় এবং সে গরম লাগছে বলে চিৎকার করতে থাকে। তার শরীর যেন গরমে পুড়ে যাচ্ছিল, যা সে সহ্য করতে না পেরে ছটফট করতে থাকে। তাকে বাড়িতে এনেও কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, যে কারণে বুরহান চলে যায় রেহমাতকে ডাকতে। সে রেহমাতকে ডেকে নিয়ে আসে এবং রেহমাত এসে দেখতে পায় মিতা ছটফট করছে। হঠাৎ করেই চালের উপর শব্দ হয়ে ওঠে। মিতা দৌড়ে চলে যায় ওয়াশরুমে গোসল করার জন্য। রেহমাত তখন জুনির হাতে লবণ দিয়ে বলে তাকে লবণ দিয়ে গোসল করাতে। জুনি ঠিক তাই করে। মিতার শরীরে লবণ লাগাতেই সে যেন স্বস্তি অনুভব করে এবং সেখানেই চুপচাপ বসে পড়ে। তখন ওস্তাদ রেহমাত বলে যে তারা শুধুমাত্র চেষ্টাই করতে পারে, সবথেকে বেশি কাজ হবে জুনির দোয়ায়, কেননা জুনি মিতার মা। তাই ওই রাতে তাদের বাড়িতে একটা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সকলের সাথে মিলে জুনিও দোয়া করছিল। মাঝখানে বসেছিল মিতা। আচমকাই তার কষ্ট হতে শুরু হয়। তার গলা মনে হচ্ছিল কেউ যেন চেপে ধরেছে। আয়নায় দেখা যায় ওই শক্তি তার গলা চেপে ধরে রেখেছে, যাকে খালি চোখে দেখা যাচ্ছে না। ওস্তাদ রেহমাত সহ বাকি সকলে দোয়া চালিয়ে যায়। এদিকে জুনি কিছুতেই মিতাকে ছটফট করা থেকে আটকাতে পারছিল না। এভাবেই ছটফট করতে করতে মিতা পৌঁছে যায় জিনেদের দুনিয়ায়। মিতা নিজেও বুঝতে পারছিল না যে সে কোথায় এসেছে। তখনই ফিসফিসানি কণ্ঠ তার নাম ধরে ডাকতে থাকে, যে কণ্ঠস্বর অনুসরণ করতে করতে মিতা পৌঁছে যায় ওই শক্তির কাছে, যে কিনা তার সামনেই দাঁড়িয়েছিল এবং তাকে নিজের কাছে ডাকছিল। মিতাও মন্ত্রমুগ্ধের মতো তার দিকে এগিয়ে যাচ্ছিল। আর এই সব কিছু হচ্ছিল তার বাবার করা কালো জাদুর কারণে। প্রতি ক্লায়েন্ট ফ্রাইডেতে এডি এবং রিনি এই কালো জাদু করতে চলেছিল, যাতে করে শয়তান তাদেরকে সাহায্য করে তার পুরো পরিবারকে শেষ করে দেওয়ার জন্য। ফলস্বরূপ আমরা দেখতে পাই মিতার শরীরে ওই জিন প্রবেশ করেছে এবং ভয়ানকভাবে হাসতে শুরু করেছে, যা দেখে সেখানে থাকা প্রত্যেকে ভীষণ ভয় পেয়ে যায়। তখন ওস্তাদ রেহমাত এসে তার মুখটা একটা কাপড় দিয়ে ঢেকে দেয় এবং সকলে মিলে দোয়া করতে থাকে, সেই সাথে জুনিও। এদিকে জিনদের দুনিয়াতে মিতা প্রায় পৌঁছে গিয়েছিল ওই জিনের পর্যন্ত, কেননা তখনও এডি এবং রিনি মিলে এই ভয়ানক কালো জাদু চালিয়ে যাচ্ছিল। তবে এরই মাঝে মিতা তার মায়ের কণ্ঠ শুনতে পায়, যে কিনা তাকে আসল দুনিয়া থেকে ডাকছিল, যেটা শুনে মিতার উপর থেকে ওই জাদু কাটতে আরম্ভ করে। যা দেখে ওই শয়তান জিন এবার তাকে পিছ থেকে ধরে বসে। মুখে হাত রাখতেই আসল দুনিয়াতে তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে এবং সে হাওয়ায় ভাসতে আরম্ভ করে। সকলে মিলে আয়াতুল কুরসি পড়তে থাকে। তবে মিতা তো উল্টো হয়ে সিলিংয়ের সাথে ঝুলতে আরম্ভ করেছিল, যা দেখে সেখানে থাকা সকলে ঘাবড়ে যায়। ওস্তাদ তার সামনে আসে এবং তার মাথায় হাত রেখে দোয়া পড়তে থাকে, যার ফলস্বরূপ এবার ওই জিন তার উপরই হামলা করে। সে তার উপরে বসে তার গলা চাপছিল। জুনি তাকে আটকানোর চেষ্টা করছিল। এদিকে বাকিরা দোয়া চালিয়েই যাচ্ছিল, যার ফলস্বরূপ আমরা দেখতে পাই লিনির নাক থেকে রক্ত বের হতে শুরু করেছে। সেই কালো জাদু আর কন্টিনিউ করতে পারে না। এতে করে ওই শয়তানের হাত থেকে মুক্ত হয়ে যায় মিতা। ওই সময় মিতাকে একটা কাফনের কাপড় পেঁচিয়ে শুইয়ে রাখা হয়েছিল এবং চারিদিকে বসে সকলে তার জন্য দোয়া করছিল। এর ফলে তার ভেতর থেকে জিন বেরিয়ে যায় এবং তার জ্ঞান চলে আসে। জুনি তাকে দ্রুত জড়িয়ে ধরে। সে যেন হাঁপ ছেড়ে বাঁচে তার মেয়েকে জীবিত দেখে। মিতার তো মনেই ছিল না এতক্ষণ যাবৎ তার সাথে কি ঘটেছে। এখন সবকিছু ঠিক হওয়ার পর রেহমাতের সাথে কথা বলে জুনি এবং জানতে চায় যে এখন তাদের পরিবারের সাথে কি হতে চলেছে, যার উত্তরে রেহমাত জানায় যে তার মনে হচ্ছে এডি শয়তানের সাথে কোনো ডিল করেছিল, যেটা সে তাদের জীবন দিয়ে পূরণ করতে চেয়েছিল। তবে এটা সে করতে পারেনি, যার ফল এখন সে ভোগ করতে চলেছে। আবারও প্রমাণিত হলো মহান আল্লাহ তাআলার থেকে শক্তিশালী আর কেউ নয়। আমাদের তার সামনে ছাড়া আর কারোর সামনে মাথা নত করা উচিত না। অর্থাৎ এখন জুনির পরিবারের উপর থেকে সকল বিপদ কেটে গিয়েছিল, যেটা জানার পর জুনি এবং মিতা ফিরে যায় দিবির কাছে, যে গত রাতে প্রতিবেশীর বাড়িতে ছিল। তারা তিনজন একে অপরকে জড়িয়ে ধরে এবং ঠিক করে নতুন করে একটা জীবন শুরু করবে, এডিকে ছাড়াই, এডির কথা না ভেবেই, যেখানে তাদের উপর আর কেউ কোনো আঘাত আনতে পারবে না। অন্যদিকে আমরা এডিকে দেখতে পাই, যে অফিসে বসে কাজ করছিল। হঠাৎ করেই তার প্রচণ্ড গরম লাগতে শুরু করে। অস্বাভাবিক এই গরম লাগার কারণ সে বুঝতে পারছিল না। এমন সময় পেনটা নিচে পড়ে যায়
যেটা ওঠানোর জন্য সে টেবিলের নিচে ঝোঁকে। সাথে সাথে চারিদিকের আলোগুলো নিভে যায়। এমন সময় সে লক্ষ্য করে কলমটি আরও কিছু দূর চলে গিয়েছে। সে এটা নেওয়ার জন্য এগিয়ে যায়। এটা নিয়ে পিছে ঘুরতেই সে হতবাক হয়ে যায়, কেননা সেখানে চলে এসেছিল শয়তান জিনের রানী, যে কিনা তাকে জিজ্ঞাসা করে যে সে যে স্যাক্রিফাইস দিতে চেয়েছিল তা কোথায়। ফলে এডি চিৎকার করে ওঠে, যা দেখে তার কলিগরা হতবাক হয়ে যায়। আমরা দেখতে পাই সেখানে সকলে উপস্থিত, সেই সাথে লাইটও জ্বলছে। তবে এডি এদের কাউকেই দেখতে পাচ্ছিল না। সেই সাথে পুরো ঘর ছিল অন্ধকার। জিনের রানী এখানে তাকে ভয় দেখাতে থাকে। এডি তার কাছে ক্ষমা চাইতে থাকে, তবে এতে কোনো লাভ হয় না। তাই সে দৌড়ে সেখান থেকে পালাতে আরম্ভ করে। এদিকে তখনই আমরা স্যালনের দৃশ্য দেখতে পাই, যেখানে রিনি একজন মেয়ের হেয়ার স্টাইল করতে করতে লক্ষ্য করে তার চুল কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে। আয়নায় তাকাতেই সে দেখতে পায় সেখানে বসে আছে ওই শয়তান জিনের রানী, যা দেখে সে চিৎকার করতে থাকে এবং পিছের দিকে সরতে থাকে। এভাবেই সে নিচে পড়ে যায়। তার হাত যেন তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। তার হাতে থাকা কাঁচি দিয়ে তার হাত তার মুখে আঘাত করতে চাইছিল। সে আটকানোর চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না। আমরা বুঝতে পারি ওই শয়তান জিন এটা করছিল। এডি এবং রিনি তাদের লোভের শাস্তি পাচ্ছিল। অফিসে এডি তখনও পর্যন্ত পালানোর চেষ্টা করছিল ওই ভয়ানক জিনের থেকে। এভাবেই ছুটতে ছুটতে সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে। তখনই আচমকা ওই জিন তার সামনে চলে আসে এবং সে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়, যার ফলে তার পা এবং মাথায় প্রচণ্ড আঘাত লাগে। এখন এই ঘটনার 10 বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই। মিতা এখন বড় হয়ে গিয়েছিল। সে একটা বাচ্চাদের স্কুলের টিচারে পরিণত হয়েছিল। সেই সাথে জুনিও তার স্যালন আবারও ওপেন করেছিল, যেখানে এখন আগের মতোই কাস্টমার আসছিল। দিব্যি এখানে তার মায়ের কাছে দোয়া চাইতে আসে, কেননা আজ তার ফুটবল ম্যাচ ছিল। জুনি তার জন্য দোয়া করে এবং সে সেখান থেকে তার মায়ের দোয়া নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ততক্ষণে মিতারও স্কুল শেষ হয়ে গিয়েছিল। সব বাচ্চারা চলে যাচ্ছিল, যেখানে একটা ছোট্ট বাচ্চাকে নিতে এসেছিল তার বাবা, ঠিক যেমনটি মিতাকে নিতে আসতো এডি। তাদের দুজনকে দেখে তার এডির কথা মনে পড়ে যায়। ওই সময় সে সেখানে একটা ক্লিপ খুঁজে পায়। এই বাচ্চাদের ক্লিপই তো তার বাবা সবসময় তাকে পরিয়ে দিত। সে ওই ক্লিপটি নিজের কাছে রেখে দিয়েছিল। স্কুল শেষে সে যখন বাড়ি চলে যাবে তখন সে ওই ক্লিপটি হাতে নেয় এবং তার বাবার কথা প্রচণ্ড মনে পড়তে থাকে, যে কারণে সে সোশ্যাল মিডিয়াতে রিনির নাম লিখে সার্চ দেয় এবং সে রিনির আইডি পেয়ে যায়, যেখানে তার অ্যাড্রেসও লেখা ছিল। পরদিনই আমরা মিতাকে বাসে দেখতে পাই। পুরো রাস্তা তার ভীষণ কান্না পাচ্ছিল। আমরা দেখতে পাই সে হাতে করে একটা টিফিন বক্সও নিয়ে এসেছিল, হয়তোবা সে কারোর জন্য খাবার নিয়ে এসেছে। এখন সে এভাবেই পৌঁছে যায় রিনি এবং এডির বাড়িতে, যেখানে বাইরে থেকে সে ডাকাডাকি করার পরও কোনো রকম সাড়া শব্দ পায় না। সে আস্তে আস্তে করে ভেতরে প্রবেশ করে এবং দেখতে পায় তাদের অবস্থা ভীষণ খারাপ ছিল। সামনেই বসেছিল তার বাবা এডি, যে এখন পুরোপুরিভাবে প্যারালাইজড। তার যেন কোনো হুঁশই ছিল না। সে তো মিতার কথায় কোনো সাড়াও দিচ্ছিল না। মিতা এখানে ওই বক্সটি তার সামনে আনে এবং বলে সে তার জন্য তার পছন্দের তেলাপিয়া মাছ রান্না করে নিয়ে এসেছে, যেমনটি সে তাকে প্রমিস করেছিল। তখন আস্তে আস্তে করে তার বাবা মুখ ঘোরায়। সে যেন মিতাকে চিনতে পারছিল, তবে সে কিছুই বলতে পারছিল না। সে একটা আঙুল উঁচু করে, ঠিক যেভাবে সে মিতার সাথে প্রমিস করত, যা দেখে তার পুরনো বাবার কথা মনে পড়ে যায়। তারা কত ভালো সময় কাটাতো। মিতা তো তার ফেভারিট ছিল। সে নিজের কান্না ধরে রাখতে পারে না। সে তার বাবার আঙুলের সাথে আঙুল লাগায় এবং কান্না করতে থাকে। তার বাবার চোখ দিয়েও পানি চলে আসে, যা দেখে সে তার বাবাকে জড়িয়ে ধরে। আমরা বুঝতে পারি এডির মনেও প্রচণ্ড আফসোস ছিল। সে নিজেও তো রিনির করা কালো জাদুর ভুক্তভোগী। এরই মাঝে রিনি সেখানে চলে আসে। রিনির অবস্থাও এখন অনেক খারাপ ছিল। সেও নিজের পাপের প্রায়শ্চিত্ত করছিল, যা দেখে মিতা তাকে কিছু বলে না, বরং শুধু বলে তার বাবার দিকে খেয়াল রাখতে। একথা বলেই সে সেখান থেকে বেরিয়ে যায়। রিনি ভেতরে চলে যায় এবং তার আনা ওই খাবারগুলো দেখতে থাকে। মিতা ফাইনালি রিনি এবং এরিকে ক্ষমা করে দিয়েছিল। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটিও। শেষে আমাদেরকে আসল মিতার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার পরিবারের সাথে সত্যি এই ঘটনাটি ঘটেছিল। সে এখানে নিজের এক্সপিরিয়েন্সের ব্যাপারে আমাদের সাথে শেয়ার করে, যেখান থেকে আমরা জানতে পারি যে সে দেখে আসার মাত্র কয়েকদিনের মাথায় তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল।
হয়তোবা সেই কালো জাদুর ভার নিজেও নিতে পারছিল না। সে চায় না কখনো কারোর পরিবারের সাথে এরকম কিছু ঘটুক যা তার সাথে ঘটেছিল। আপনাদের কাছে এই বাস্তব ঘটনাটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।